শুরু হলো সব খবর, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কবি। নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের অন্যতম প্রধান উপায় নির্বাচন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের রাজনীতি করতে চায় বিএনপি। বিকেলে আশুলিয়ায় নারকীয় জুলাই প্রতিবাদ সভায় এসব কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা পূরণে রাজপথে নেমে এসেছিল জনগণ, আর তাই দেশের দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বরাবর সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন তিনি। জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম কিংবা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলেও জানান তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ছোটখাটো বিষয়কে ইস্যু তৈরি করে পলাতক ফ্যাসিবাদীদের ফেরত আসার সুযোগ তৈরির ষড়যন্ত্র করছে, আর ক্ষমতায় চিরদিন টিকে থাকতে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনা। সংস্কার নিয়ে আলোচনা হলেও এখনও শেখ হাসিনা এবং দোসরদের বিচার দৃশ্যমান হয়নি। আবারও গণতন্ত্রে ব্যাঘাত হয় এমন কিছু না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে, সেটি নিশ্চিত করার স্বার্থেই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয়। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আর দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না। তাহলে নরসিংদীতে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। বিকেলে জেলখানার মোড় থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা গেটে গিয়ে পদযাত্রা শেষ হয়। সেখানেই পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলীয় শীর্ষ নেতারা। খোঁজ খবর নেন স্বজনদের। নরসিংদীতে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে সাভারের উদ্দেশ্যে। সেখানে পদযাত্রা পথসভায় অংশ নেবেন নেতারা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, পদযাত্রা শেষ হয়েছে আমরা জানাচ্ছিলাম, পথসভার বিষয়ে কি তথ্য আমাদের জানাতে পারেন? আয়ুব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার কাছে জানতে চাচ্ছিলাম, পদযাত্রা তো শেষ হয়েছে, আমরা সংবাদে জানাচ্ছিলাম, পথসভার কি অবস্থা, শুরু হয়েছে কিনা? এখনো তারা বক্তব্য দেওয়া শুরু করেননি। তো তারা যখন বক্তব্য দেবেন তখন আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাব। এখন বক্তব্য দিচ্ছেন, সে বক্তব্য দিতেছে। দর্শক, নরসিংদীতে পদযাত্রা এবং পথসভার বিষয়ে আমাদের সহকর্মী জানানোর চেষ্টা করছিলেন সবশেষ তথ্য। আর যাচ্ছে এ পর্যায়ে পরের খবরে। ৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগের সমাবেশ করবে ছাত্রদল, জানিয়েছে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধে তাদের এই সিদ্ধান্ত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ৩ আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি। প্রাথমিক পর্যায়ে যেসব বিষয় ঐক্যমত হয়েছে তার তালিকা সব রাজনৈতিক দলের কাছে আজকেই পাঠানো হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব কথা জানান তিনি। বলেন, যেসব
বিষয়ে ঐকমত্য হয়েছে সেই সিদ্ধান্তগুলো কালকের মধ্যেই জানানো হবে। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করার বিষয়ে সব দলই একমত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজকের বৈঠকে সংসদের নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, উচ্চকক্ষে গঠন এবং সদস্য নির্বাচনের পদ্ধতি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, একই সাথে ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে বিকেলের মধ্যে আমরা পৌঁছে দেব রাজনৈতিক দলগুলোর কাছে। ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে, এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের এক্সিট পলিসি নিয়ে ভাবনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, যতটুকু সংস্কার না করলেই নয়, সেটুকু করে বাকি কাজ সংসদের জন্য রেখে দেওয়া উচিত। এছাড়া অন্যান্য বিশিষ্ট নাগরিকরা সরকারকে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার পরামর্শ দেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন বলেন, সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারেরই। ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন শীর্ষক সেমিনার, যেখানে অংশ নেন শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। এই সরকারের অধীনে নির্বাচনটা কিভাবে নিরপেক্ষ হবে? আলোচনায় গুরুত্ব পায় সরকারের সংস্কার নীতি ও আগামী নির্বাচন। বিশিষ্ট নাগরিকরা মনে করেন, দ্রুত নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। যেটুকু চাপাতে পারবে না অত কিছু মুখে নিও না। সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে, অনেক সরকার পরের সরকার করবে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। বিএনপির এখন উচিত হবে যে দাবি দেওয়া যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেছিলাম, ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম, অক্টোবরে নির্বাচন দিতে হবে। সম্প্রতি 3 দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, যেখানে 5 আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আসবে বলে কয়েকটি দল দাবি করলেও সরকারের তরফ থেকে অস্বীকার করা হয়। সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, ঘোষণা না এলে কর্মসূচি দেয়ার। যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন, পরিষ্কার সামনে বসে, তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে। অগস্টের 5 তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন, তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত প্রোগ্রামস নিতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। আগামীতে কোনো ডেমোক্রেটিক সরকার যদি এই দেশে আসে, তারা চিন্তা করতে পারে যে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ তারা করবে কি করবে না। পরে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই সংস্কার করতে হবে। এই দেশের সংস্কার করার যে আসল অধিকার, সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে। সেমিনারে বেশিরভাগ বক্তা সরকার ও সরকার প্রধানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা ঐক্যমতে আসতে পারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ছোট বড় সংশোধনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। গাজীপুর জেলায় বেড়েছে 1টি আসন, বাগেরহাটে কমেছে 1টি। দুপুরে নির্বাচন ভবনের সীমানা পুল নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কারিগরি কমিটি কমিশনের কাছে সুপারিশ জমা দেয়। পরে নীতিগত অনুমোদন দেয় কমিশন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, 3 আসনে গড়ে 4,20,000 ভোটার। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বিদ্যমান 300টি সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা সহ সামগ্রিক বিষয় তুলে ধরে আগের সীমানা যাচাই বাছাই করা হয়েছে। তবে 1টি, 2টি এবং 3টি আসন বিশিষ্ট জেলাগুলোকে রাখা হয়নি। আর সবচেয়ে বেশি ভোটারের জেলা গাজীপুরের 1টি আসনে বৃদ্ধি এবং সবচেয়ে কম আসনের জেলা বাগেরহাটে 1টি আসন কমানো হয়েছে। 10 আগস্টের মধ্যে দাবি আপত্তি গ্রহণ করবে কমিশন। এরপর শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। এক আসন বিশিষ্ট জেলা যেটি, সেটিকে বাঙ্গার কোনো সুযোগ নাই। এটাকে 2টা করলে ন্যাশনাল অ্যাভারেজ 4,20,000 চেয়ে অনেক কমে যায়।
2 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, 3 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, যার কারণে 1 আসন বিশিষ্ট জেলা, 2 আসন বিশিষ্ট জেলা এবং 3 আসন বিশিষ্ট জেলা, সেই জেলাগুলোকে ওনারা আসন বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে বিবেচনায় নেননি। এলাকাবাসীর টাকা তুলে আব্দুল রাজ্জাক রিয়াদকে নোয়াখালী থেকে ঢাকায় পাঠিয়েছিল উচ্চশিক্ষার জন্য। হতদরিদ্র বাবা মা আছে আগের মতোই, কিন্তু রাতারাতি বদলে গেছে রিয়াদের জীবন। অভাব অনটনের সংসারে হঠাৎই অতি সচ্ছলতা। 1 বছরের টিনের ঘরের জায়গায় উঠেছে পাকা দালান। গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর মঙ্গলবার রাতে রিয়াদের ঢাকার বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে 2,25,00,000 টাকার চেক। চাঁদাবাজির ঘটনায় আর কে জড়িত ছিল সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগ ওঠে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বিরুদ্ধে। শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লক্ষ টাকা চাঁদার দাবি ও 10 লাখ টাকা আদায়ের অভিযোগ আনা হয় দুজনের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় স্বর্ণালঙ্কার দাবি করলে আইনের আশ্রয় নেয় শাম্মীর পরিবার। ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনটির আরও 4 সদস্যকে। 5 আগস্টের পর থেকেই রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল প্রায় নিয়মিত। বছর না ঘুরতেই নোয়াখালীর গ্রামের বাড়িতে টিনের ঘর ভেঙে তোলা হয় পাকা দালান। ব্যাপক পরিবর্তন আসে চলাফেরা আর আচরণে। রাতারাতি এমন উত্থানে হতবাক তার এলাকার লোকজন। গত 8-9 মাসের ভিতরে সে যেমন আলাউদ্দিনের চেরাগের মতো সে ফুরফুর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঘর দরজা করছে, জায়গা জমি করতেছে, ব্যাংক বিলিজ আছে। সে কোথায় ফেছে সেটা আমরা জানি না, এবং আমাদের যে গর্বের বিষয়টা ছিল তারে নিয়ে সে তো আমাদের এই গর্বটারে বিলীন করে দিচ্ছে। তো সে ছেলেটি মেধাবী ছিল এবং এলাকা বিত্তবানদের সহযোগিতা সে পড়াশোনা করেছে, দারিদ্র পরিবার থেকে সে বেড়ে ওঠা। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে আমরা এলাকাবাসী এটা মোটেই কাম্য নয় এবং বোধগম্য নয়। ছেলেটা যেভাবে মনে পড়াশোনা করতো সবাই হয়তো 500-1000 খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন না তার পড়ালেখা করাইতো। তাদের আমর কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে। বুধবার সকালে পুলিশের ব্রিফিংয়ে উঠে আসে রিয়াদের চাঁদাবাজির বিষয়টি। রিয়াদের ঢাকার বাসা থেকে চেক উদ্ধারের খবর জানায় পুলিশ। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। এই চাঁদাবাজিতে রিয়াদ ছাড়া আর কে জড়িত তা জানতে কাজ চলছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। এই ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়েছে। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে 100 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। আর একই সঙ্গে পুঁজিবাজারে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনে এই সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি জানিয়েছে পুঁজিবাজারে সুশাসন এবং স্বচ্ছলতা নিশ্চিতে অনিয়মের বিরুদ্ধে তাদের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। পুঁজিবাজারে বড় ধরনের অনিয়মের অভিযোগে আইএফআইসি ব্যাংকের শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড সংক্রান্ত কেলেঙ্কারিতে জরিমানার মুখে পড়ল সালমান এফ রহমান এবং তার পরিবার। ছেলে শায়ান ফজলুর রহমানকেও 50 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আইএফআইসির ইনভেস্টমেন্ট লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকেও 5 বছরের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর এই প্রতিষ্ঠান হিসেবে আইএফআইসির ব্যাংককে সতর্ক করা হয়েছে। আর সেই সঙ্গে তৎকালীন মনোনীত পরিচালক ARM নাজমুল সাকিব, একই সাথে গোলাম মোস্তফা, জাফর ইকবাল,
কামরুল নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকেও সতর্ক করেছে কমিশন। এর পাশাপাশি বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলামকে আজীবন এবং পরিচালক শেখ শামসুদ্দিন আহমেদকে 5 বছরের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেয়া এবং জাল রায় তৈরির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় বুধবার এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানিতে খায়রুল হকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে বেআইনিভাবে রায় দেয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় খায়রুল হককে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাবেক প্রধান বিচারপতির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামির পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে 15 বছর স্বৈরাচার শেখ হাসিনার উদ্ভব হয়েছিল। শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য উনি দায়ী ছিলেন। কারবার পাস করার জন্য এই প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন। এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য 10 দিনের আয়ুষ সাহেবের প্রার্থিত মতে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের 13 সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণার রায় দিয়েছিলেন খায়রুল হক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজনে তাবলিগের 2 গ্রুপের দ্বন্দ্ববিবাদ মেটানোর উদ্যোগ নিয়েছে সরকার। আর সেই লক্ষ্যে 2 গ্রুপের প্রতিনিধি নিয়ে 7 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা। তবে কমিটি হলেও 2 গ্রুপই আলাদা আলাদাভাবে ইজতেমা করতে পারবে বলে ধারণা দিয়েছেন জুবায়েরপন্থীদের মাওলানা মামুনুল হক। অন্যদিকে সাদপন্থীরা কাকরাইল মসজিদ এবং টঙ্গী মাঠে তাদের দীর্ঘদিনের অধিকার ফিরে পেতে চান। তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার আয়োজন 60-এর দশকের মাঝামাঝি থেকে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণের সুবিধা বিবেচনা করে 2011 সাল থেকে 2 পর্বে শুরু হয় ইজতেমা। তবে 2017 সালে তাবলিগ জামাতে বিভক্তি আসে। মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীরা 2 গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। এমন বিরোধের জেরে গত বছর 2 পক্ষের সংঘর্ষ সহিংসতায় 4 জনের মৃত্যু হয়েছে। সামনের ইজতেমা ঘিরে এমন বিভক্তি দ্বন্দ্ব চায় না সরকার। এজন্য 2 গ্রুপের প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে 2 গ্রুপের সদস্যসহ স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে 7 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। ধর্ম উপদেষ্টা জানান, টঙ্গীর ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদ ঘিরে 2 গ্রুপের বিরোধ নিয়ে আলোচনা হবে কমিটিতে। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি। কাকরাইল মসজিদ, টঙ্গী মাঠ, এটা নিয়ে তো মূল বিরোধ। এগুলো ওই কমিটির সাথে ওনারা বসে আলাপ করবেন। 2 গ্রুপ নিয়ে সমঝোতার এই উদ্যোগে সামনে কি এককভাবে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে? এমন প্রশ্নে সরকার ও তাবলিগের 2 পক্ষ আগের অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। ইজতেমা একটা হবে কি হবে না এই জাতীয় বিষয় আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যার যার কাজ শেষে করবে, তবে সেই কাজটা যেন শান্তিপূর্ণভাবে হয়। একসাথে করবে কে না সেপারেট করবে, এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে হবে। সাদ অনুসারীরা আশা করেন নতুন করে আলোচনার মাধ্যমে টঙ্গীর ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে তাদের অধিকার ফিরে পাবেন। অবৈধভাবে আমাদেরকে কাকরাইল থেকে সরাই দেওয়া হয়েছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডারের মাধ্যমে, এবং টঙ্গী থেকে সামনে আমাদের ইজতেমা জোর, এগুলো আমরা আগের মতো করতে চাই। প্রকৃত রাইটস আমাদের, আমরা হলো মূল ধারা। তাবলীগের যত সমস্যা আছে, কাকরাইল মসজিদ, টঙ্গী বিশ্ব ইজতেমা, এছাড়া আমাদেরকে বিভিন্ন সময় মসজিদ থেকে বের করে দেওয়া আপনারাও দেখেছেন, যেটা আল্লাহর ঘর, যেখানে কাউকে বের করে দেওয়া উচিত নয়, তারপরেও করা হয়। বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন। তারা চান অরাজনৈতিক তাবলিগ জামাতকে আর যেন কেউ রাজনৈতিকভাবে ব্যবহার না করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। আর এই ঘটনায় এখনও আইসিইউতে ভর্তি আছেন আরও 2 জন, সংকটাপন্ন অবস্থায় আছেন 3 জন। দুপুরে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। জানান বার্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি রয়েছেন 32 জন, তাদের মধ্যে 27 জনই শিশু। তিনি আরও বলেন, স্বস্তির খবর এই যে এই মুহূর্তে কেউ ভেন্টিলেশনে নেই, বরং একজনকে আইসিইউ থেকে আনা হয়েছে সাধারণ ওয়ার্ডে। বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না, এই কথাও জানিয়েছেন তিনি। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিন আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক। আর এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 34 জন। বত্রিশ জন পেশেন্ট আছে, এদের মধ্যে চাইল্ড আছে 27 জন, অ্যাডাল্ট আছে 5 জন। আজকে একজন ফিমেল পেশেন্টকে আমরা ডিসচার্জ করেছি আজকে, যদিও আমরা বলছি যে আমাদের ডিসচার্জের মতো বেশ কিছু রোগী রেডি আছে, কিন্তু যেহেতু পরবর্তীতে ড্রেসিং করতে আসতে হবে, সেই জন্য তাদের কমফোর্ট জোনের কথা বিবেচনা করে আমরা হয়তো ধীরে ধীরে রোগীগুলোকে ডিসচার্জ দিব। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্তৃপক্ষের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। এই ক্ষেত্রে সবাইকে নিয়েই কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যে কারো পরামর্শ গ্রহণে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলনে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় মোট 2,840 কোটি টাকার বিভিন্ন প্রকল্পে খাত তুলে ধরা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে মোট 5 বছর ধরে চলবে এই প্রকল্প, সেটাও জানানো হয়েছে। আর সেখানে নির্মিত হবে নতুন 31টি ভবনও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক অবস্থান এবং যে বাস্তবতা, যে মূলত এটি সর্বজনতার প্রতিষ্ঠান, তাতে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। এটি এককভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারবে না। ডাকসু নির্বাচন নিয়ে কয়েকটি ছাত্র সংগঠনের সাথে জোটবদ্ধ হবার চিন্তা করছে ইসলামী ছাত্র শিবির। কিছুদিনের মধ্যে প্রার্থী কারা হবে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি SM ফরহাদ। বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সম্মেলন করে এবং এই সময় দেরিতে হলেও ডাকসু নির্বাচনের তফসিলকে স্বাগত জানান নেতারা। বলেন, ডাকসুতে প্রার্থী কারা হবে, ভোটার কারা হবে সেটা বড় বিষয় নয়, নিয়মিত ডাকসু নির্বাচিত হওয়াই বড় বিষয়। আর কেউ কেউ ভোট করতে পারবে না বলেও ডাকসু নির্বাচনের কোনো পক্ষ যদি বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করবে শিবির। বলা হয়, ক্রিয়াশীল এবং ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে ডাকসু নির্বাচনে এমন সংগঠনের সাথে জোট করে আলাপ আলোচনা চলছে। ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে এমন নানান অ্যাক্টিভিস্ট এবং প্ল্যাটফর্মের সাথে, সংগঠনগুলোর সাথে আমরা নিশ্চয়ই জোটবদ্ধ হওয়ার ব্যাপারে চিন্তা করছি এবং সেটা কোন রূপরেখায় হবে, কারা কারা হবে, এটা ক্লিয়ার এখন সিদ্ধান্ত আসা হয়নি, সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ৭১ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেঞ্চ এই রায় দেন। একসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল করেন আপিল বিভাগ। 2014 সালের 24 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর মধ্যে 1 নম্বর অভিযোগে মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেয়া হয়, পাশাপাশি 3 নম্বর অভিযোগে মোবারক হোসেনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আখাউড়ার টানমান্ডাল গ্রামের 33 জনকে গুলি করে হত্যা ছিল 1 নম্বর অভিযোগ। এছাড়া 3 নম্বরে মুক্তিযুদ্ধের সহযোগী আব্দুল খালেককে অপহরণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সে সময় জানানো হয়। রায়ের বিরুদ্ধে পরবর্তীতে আপিল করেছিলেন মোবারক হোসেন। গত 8 জুলাই তার করা আপিলের শুনানি শুরু হয়, শেষ হয় 22 জুলাই।
বুধবার এই মামলার রায় দেন আপিল বিভাগ। রায়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে খালাস দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করেন সর্বোচ্চ আদালত। কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন অফ 33 পারসনস অ্যান্ড কিলিং দেম। আর চার্জ নাম্বার 3 যেটা ওটাতে সেন্টেন্স ছিল ডেথ সেন্টেন্স। আর 3 নম্বর চার্জ যেটা ছিল এই 3 নম্বর চার্জে একজন আব্দুল খালেক তাকে মেরে ফেলার তাকে খুন করার জন্য সেই চার্জ ছিল। তো এই চার্জটাতে আপনার সেন্টেন্স ছিল লাইফ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে দুটা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হয়েছে। মোবারক হোসেনের আইনজীবীরা বলছেন এই মামলায় সাক্ষ্য প্রমাণ ছিল দুর্বল, এর দ্বারা কাউকে সাজা দেওয়া যায় না। যে এভিডেন্স ছিল এই এভিডেন্স ভেরি মিগার। একবারে আপনার এটা দিয়ে একটা মানুষের মৃত্যুদণ্ড তো দূরের কথা, মানে দোষী সাব্যস্ত করা যায় না। 5 আগস্টের পর দ্বিতীয় কোনো যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস পেলেন। মৃত্যুদণ্ড তো দূরের কথা, মানে দোষী সাব্যস্ত করা যায় না। 5 আগস্টের পর দ্বিতীয় কোনো যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস পেলেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা ইলেকট্রনিক্সের ঈদ ডাবল খুশি অফার সিজন 3-এর মেগা বিজয়ীদের বিদেশে ভ্রমণের কুপন হস্তান্তর করা হয়েছে। এর আওতায় দেশের বিভিন্ন প্রান্তে 17 জন সৌভাগ্যবান বিজয়ীকে বিদেশে ভ্রমণ কুপন হস্তান্তর করা হয়েছে। বিজয়ী ক্রেতারা এই সুযোগের জন্য যমুনা ইলেকট্রনিক্সকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং জানান তাদের অভিজ্ঞতা আর সন্তুষ্টির কথাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের সেলস ডিরেক্টর ডক্টর মোহাম্মদ শাখাবত হোসেন, মার্কেটিং ডিরেক্টর জনাব সেলিমুল্লাহ, অপারেশন ম্যানেজার জনাব ইব্রাহিম হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে জালালাবাদ সেনানিবাসে কাউন্টার টেরোরিজম ও বিস্ফোরক বিষয়ে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় ইউএস আর্মির নেভাদা ন্যাশনাল গার্ডের 66 সদস্য, সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের 100 সদস্য অংশ নেন। উপস্থিত ছিলেন মেজর জেনারেল রেদওয়ানুর রহমান ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সহ অন্যান্য সেনা কর্মকর্তারা। ট্রেসি বলেন, বাংলাদেশে 1800 নারী সদস্য শান্তিরক্ষী মিশনে আছে। বিশ্বের শান্তিরক্ষায় বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়। গত 23 জুলাই এই যৌথ ট্রেনিংয়ে উদ্বোধন করা হয়। পালিত হল বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস। এবছরের প্রতিপাদ্য সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি নিয়ে আলোচনা সভার আয়োজন ছিল। বক্তারা মানব পাচারকে একটি সংঘবদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে কঠোর এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। মানব পাচার রোধে আন্তঃসীমান্ত সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। 2020 সাল থেকে 2023 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 2 লাখেরও বেশি মানুষ মানব পাচারের শিকার হয়েছে বলেও জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটিতে 900 কোটি টাকা দিয়ে 4টি খাল দূষণ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কর্মশালায় এসব কথা জানান তিনি। বলেন, দেশের ডেঙ্গু মোকাবেলায় অর্থের সংকট নেই, এখন প্রয়োজন তাৎক্ষণিক এবং কার্যকর ব্যাপক কর্মপরিকল্পনা। জানান, মূল সমস্যা চিহ্নিত করতে পারলে সমাধান সম্ভব। বিভিন্ন প্রকল্প আছে, তবে সেটা কিভাবে জনকল্যাণে কাজ করে সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি। সচিব আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে দেশের একটি অত্যাধুনিক ল্যাব করা হয়েছে। ফগিং সঠিক সময় হচ্ছে কিনা, বৃষ্টি শুরু হওয়ার আগে ফগিং প্রয়োজন কিনা সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিশ্বব্যাংকের প্রতিনিধি। আর শহর এবং গ্রামের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল অফিস স্থাপনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীর ব্যানারে টিএসসির প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানবাধিকার অফিস করার সিদ্ধান্তের বিরুদ্ধে লাল কার্ড দেখানো হয়। এ সময় বক্তারা 3 দফা দাবি করেন, এই অফিস স্থাপনের কার্যক্রম বাতিল করা, সমকামিতার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান নেওয়া এবং আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর না করা। এই কার্যালয়ে হলে পার্বত্য চট্টগ্রাম আরও অস্থিতিশীল হবে বলে দাবি করেন আয়োজকরা। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলা এবং ভাঙচুর। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলা এবং ভাঙচুরের মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। এর আগে মঙ্গলবার গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জনকে আসামি করে ভুক্তভোগী মামলা করেন। প্রশাসন জানিয়েছে, হিন্দুপল্লীর এক শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে, আর এর অভিযোগের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার রাতেই গ্রেফতার করা হয় তাকে। এ সময় ওই হিন্দুপল্লীতে আসামির
চাচার ঘরে হামলা হয়। পরদিন বিকেলে মিছিল নিয়ে এসে উচ্ছৃঙ্খল জনতা হিন্দুপল্লীতে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় 12টি বাড়ি, যেখানে বসবাস করত 22টি পরিবার। নিরাপত্তা জোরদার করা হলেও বাড়ি ফেরেন ভুক্তভোগীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের কাজ শুরু করে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্ডারগার্টেন ফোরাম কর্মসূচি পালন করা হয়। এতে জেলার 50টি কিন্ডারগার্টেন 5 শতাধিক শিক্ষার্থী বা শিক্ষক এবং অভিভাবকরা অংশ নিয়েছেন। ঝিনাইদহ উপজেলায় কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ ব্যানারে সরকারি ভূষণ স্কুল কলেজে মানববন্ধন হয়েছে। একই কর্মসূচি পালিত হয়েছে নারায়ণগঞ্জ এবং নাটোরে। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বক্তারা। টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের ক্লাস থেকে বের করে এনসিপির পথসভায় নেওয়ার অভিযোগ এনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক সভা সমাবেশে কখনো এই বিন্দুবাসিনীর ছাত্ররা অংশ নেয়নি, অথচ গতকাল শহরে এনসিপির পথসভায় অংশ নেওয়ার জন্য তাদেরকে শ্রেণীকক্ষ থেকে বের করে আনা হয়। শিক্ষকরা বাধা দিতে চাইলে তাদের লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের মাঝে অপারেশন চালিয়ে গেলেন একদল শেল চিকিৎসক। বুধবার দেশটির পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে আঘাত হানে 8.8 মাত্রার ভূমিকম্প। শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে আশেপাশের এলাকা এবং ভবন। ধ্বংসস্তূপে চাপা পড়ে আহত হন বেশ কয়েকজন। এ সময় স্থানীয় এক হাসপাতালের সার্জারিতে ব্যস্ত ছিলেন একজন চিকিৎসক। আর ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে চালিয়ে যান অপারেশনের কাজ। দুলতে থাকা ভবনের মধ্যেই জারি রাখেন রোগীকে বাঁচানোর জোর প্রচেষ্টা। রুশ চিকিৎসকদের এই পেশাদারিত্ব নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। এই ছিল সব খবরের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।